ঠিক এইখান থেকে আমি বিএসএফ প্রসঙ্গে আসব, তার কারণ বিএসএফ একের পর এক মুখ্যমন্ত্রী স্বয়ং দুটো অংশে অত্যন্ত তীব্র আক্রমণ করেছিলেন। এক, বিএসএফ গুলি চালিয়েছে। দুই হচ্ছে 5,000 6,000 টাকা দিয়ে বিএসএফ তরুণদের দিয়ে কিশোরদের দিয়ে ঢিল ছোঁড়াচ্ছে। আমি বলছি এই দুটোর পর আজকে কিন্তু একেবারে বিএসএফ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যা বললেন সেটা পরিষ্কার তুলনা করে তিনি বলছেন বিএসএফের দায়িত্ব আছে বলে পুলিশ চোখ কান বুজে থাকবে, এটা হয় না। এটা কি অবস্থান বদল পেহেলগাঁও কাণ্ডের পর? আমি জানি না, উত্তর খুঁজছি। মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখাবো। বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুজে বসে রইলেন না, সেটা হয় না। কখনো সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশে মদদ দেওয়ার অভিযোগ, কখনো সীমান্ত এলাকায় বাচ্চাদের হাত করে ইট ছোড়ানোর অভিযোগ। বিএসএফ এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিস্ফোরক সব অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু বাচ্চা ছেলেকে 5,000 6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। 2021 সালে কেন্দ্র সিদ্ধান্ত নেয় সীমান্ত সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্যে পাকিস্তান ও বাংলাদেশ লাগোয়া 3টি রাজ্য বাংলা, অসম এবং পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের 50 কিলোমিটার ভেতর অব্দি এলাকায় তল্লাশি, অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত ও গ্রেফতার করতে পারবে বিএসএফ। তখনও এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর হাতে ছিল 15 কিলোমিটার, এখন বলছে 50 কিলোমিটার পর্যন্ত ওনারা ঘুরে বেড়াতে পারবেন, মানেটা কি? কিন্তু বুধবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরই কিছুটা নরম বলে ইঙ্গিত মিলল। ডিএমএসপি থেকে শুরু করে যারা আছেন সকলকেই, দায়িত্বশীল সকলকেই বলছি, সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপারে যেটা নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। লক্ষ্য রাখবেন, বিএসএফ এর দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুজে বসে রইলেন না, সেটা হয় না। আগামী দিন যখন এখানে ধরা পড়তে শুরু করবে তখন যাবে কোথায়? সেই কারণে এখন থেকে ফেস সেভ করবার জন্য শুধু এটা একটা বিবৃতি দিয়ে রেখেছে, কিন্তু উগ্রপন্থী ধরার ক্ষেত্রে কোন রকম পদক্ষেপ এই সরকারের আপনি দেখবেন না। শুধুমাত্র মুখ্যমন্ত্রী এগুলো ইস্যুকে অন্যদিকে ঘোরাবার জন্য এগুলো করে যাচ্ছে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। আমি সরাসরি প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের কাছে আসবো। সমীরদার কাছে প্রশ্ন থাকবে যে বিএসএফ এর সঙ্গে এই রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের একটা সংঘাতের আবহ কিন্তু নতুন কিছু নয়। যে সীমান্ত থেকে 50 কিলোমিটার নজরদারি নিয়ে একটা স্পষ্ট রাজ্যের আপত্তি ছিল। তারপরে খুব রিসেন্ট টাইমসে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে মুর্শিদাবাদে বিএসএফ গুলি চালিয়েছে, 5,000 থেকে 6,000 টাকা করে ইট ছোঁড়াচ্ছে, অত্যন্ত গুরুতর অভিযোগ। সেই দিনও সমীর মিত্র এই অনুষ্ঠানের অতিথি ছিলেন। আজকে সমীরদার কাছে প্রশ্ন থাকবে, মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে বিএসএফের দায়িত্ব আছে বলেই আপনারা আইসি ওসিরা চোখ কান বুজে বসে থাকবেন, এটা হয় না। কোথাও কি সেই আদর্শ জায়গাটার তৈরির একটা ভিত্তিভূমি তৈরি হয়েছে? আমি জানি না যে আদর্শ ছবিটা কি, একজন রাজ্যবাসী, একজন নাগরিক, তার কি এক্সপেকটেশন যে বিএসএফ যারা সীমান্ত রক্ষার দায়িত্বে তারা লোকাল পুলিশের সঙ্গে কোঅর্ডিনেট করে, মানে আমি বলছি সুষ্ঠু সমন্বয়ের ভিত্তিতে একদিকে অনুপ্রবেশ আটকাতে হবে আর একদিকে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। সোজা কথা, সেই দিকে আমরা এগোচ্ছি নাকি এর ভেতরেও কোথাও রাজনীতির মারপ্যাচ আছে? সমীর মিত্র কি বলে? আজকে আমি ভাবছি যে আমাদের বিএসএফের যারা ইস্টার্ন ফ্রন্টিয়ারে রয়েছেন তাদের খুব সুখের দিন, আনন্দের দিন, নাকি অন্য কিছু আবার কিছু আসতে যাচ্ছে এরপরে। সুতরাং আই এম পার্সোনালি অ্যাপ্রিহেন্সিভ যে এটা কি এক্স্যাক্টলি উনি কি মিন করেছেন। বাট আমরা যদি সরল মনে নেই তাহলে বলবো যে এটা একটা ভালো দিন বিএসএফ এর জন্য। প্রশ্নটা হচ্ছে যে বিএসএফ তৈরি করা হয়েছিল 1965, রেস করা হয়েছিল বা এমবডিং যতগুলো এই বিভিন্ন রাজ্যে পিএপি, পাঞ্জাবে পিএপি, ওয়েস্টবেঙ্গলে ডব্লিউবিআর অ্যান্ড অল দোজ থিং, এইগুলো দিয়ে কিন্তু মাত্র 19টা ব্যাটালিয়ন তখন হয়েছে, চারদিক কুড়িয়ে বাড়িয়ে। আজকে সেই ফোর্স হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বর্ডার গার্ডিং ফোর্স। কিছু মেটেরিয়াল না থাকলে কিন্তু হয় না। এবং যে জায়গাটা তুমি বললে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিএসএফ দেখলেই কেমন যেন তার মধ্যে একটা অন্য ভাব এসে যেত। কিন্তু আজকে যে কথাগুলো বললেন, আমি এখনও আই এম ইয়েট টু ফ্যাদম দ্যাট প্রেজ অর আদারওয়াইজ, আমি ঠিক এখনো জানি না।
বাট ওনার জানা উচিত ছিল আজকে যেসব উনি বলেছেন সেটা যে কত মারাত্মক হতে পারে একটা ফোর্সের জন্যে, তাদের মরালের উপরে। যারা কোনোদিন সীমান্তে চাকরি করেনি তাদের পক্ষে সম্ভব নয়। রাইটার্স কিংবা অন্য জায়গায় বসে ডিকটাম দেনা অনেক সুবিধা, কিন্তু যখন ওইখানে দাঁড়িয়ে থাকতে হয় কিংবা কাশ্মীরে যে 15,000 ফিট ওপরে দাঁড়িয়ে তাকে ডিউটি দিতে হয় -20 টেম্পারেচারে, সেটা কোনোদিন কেউ চিন্তা করতে পারবে না। আমরা ভালো কাজ করে আমরা চাই না, প্রশংসা চাই না, কিন্তু হয়তো গালাগালি দেবেন না আমাদের ফোর্সকে, যারা এত বড় আজকে এই যে একটা যে যুদ্ধ একটা ভাব হলো, সেখানে বিএসএফ এর কন্ট্রিবিউশন অ্যান্ড স্যাক্রিফাইস ইজ নো লেস দ্যান এনিবডি এলস। আজকে সেটা ভারতীয় সেনা বারবার প্রেস কনফারেন্স করেও বলেছে। না সেটা বলছি আমি, সেটা ভারতীয় সেনার কথা নয়। আমি বলছি যে আজকে আমার এখানকার দুটি ছেলে তারা মারা গেছে, ইমতিয়াজ একজন আমাদের বিএসএফের, আরও ডেড বডি আসছে। সেই আমরা জানি না রিয়েলি যে কতজন এই যুদ্ধে মারা গেছেন, আমরা জানি না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি একটু সরল মনে, সোজা মনে, আপনি এখানকার সবচেয়ে বড় প্রশাসক, তিনি যদি এক পেশে হয়ে যান তাহলে ক্ষতিটা কার? ক্ষতিটা দেশের, আর কারণ নয়। সুতরাং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে যারা স্টেক হোল্ডার তাদের আপনি একদম তাদের অর্ডার দিন যে আপনারা এই দায়িত্ব পালন করবেন। আমি সুমন অনেক দিন ধরে একটা চিন্তাভাবনা করছিলাম যে আমাদের কিন্তু সব কিছু আছে তৈরি, কিন্তু আমরা মানি না। আমরা যেমন এই বর্ডার মিটিংয়ের জন্য একটা পিরিয়ডিসিটি আছে, সেখানে যারা স্টেক হোল্ডার, হু আর দ্য স্টেক হোল্ডার, প্রাইমারিলি বিএসএফ, দেন ডিএম, এসপি, কাস্টমস, অ্যান্ড অলসো আমি বলতে চাই যে ওয়াই নট ইনক্লুড দি সভাপতি অ্যান্ড সভাধিপতি অফ রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট অ্যান্ড বিডিও? কেন তারা হতে পারেন না এদের সঙ্গে? আমি এই জন্য বলছি, আই কোয়ালিফাই মাই স্টেটমেন্ট বাই সেইং যে আমাদের যারা ছেলেরা তারা কিন্তু বোধহয় 10%ও বাঙালি নয়, যার ফলে কি হচ্ছে, যারা এখানে তাদের কাছে এভরি বেঙ্গলি লুকস লাইক এ সিমিলার ম্যান। যেমন আমরা কিন্তু আমি এখানে যোগ করব, যেটা নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছি আজকে মুর্শিদাবাদে আলটিমেটলি মানুষের পর বক্তব্য ওইখান থেকে যখন আক্রান্ত মুর্শিদাবাদ জ্বলছে, তখন বারবার তারা বিএসএফ এর সাহায্য চাইছেন। এমনকি আপনার মনে থাকবে দিনের পর দিন ওই আক্রান্ত মানুষরা একটা পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চেয়েছেন। অর্থাৎ ভরসার প্রসঙ্গে কিন্তু কে বাঙালি কে অবাঙালি ইস্যু নয়, ইস্যু হচ্ছে যে কোথাও একটা এই আক্রান্ত সর্বহারা মানুষগুলো বিএসএফ এর কাছে ভরসা খুঁজে পেয়েছিল। তার মানে এটা কি? তার মানে এটা যে আমরা বিশ্বাসযোগ্য বলেই তো আমাদের বিশ্বাস করে। আজকে যেটা ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার হয়েছে, যেটা আমাদের ওখানে কাশ্মীর অ্যান্ড আদার প্লেসেস পাকিস্তানে, সেখানেও কিন্তু সেই বিএসএফই আছে। বিএসএফকে জানতে হলে আমাদের কমসে কম আমাদের 4151 প্লাস 90 কিলোমিটার যেটা রিভারাইন, আর তারপরে ওদিকে যদি আমরা ঘড়ি দেখো না প্লিজ, ওদিকে আমি আসবো, এই আলোচনা আবার আসবো। ওদিকে যখন দেখছি আমরা, ওদিকে প্রায় 3000 কিলোমিটার বর্ডার ফ্রম আপনার যেখান থেকে পাঞ্জাব থেকে শুরু করে পুরো ইয়েটে করে, তাহলে আজকে বিএসএফ কত কিলোমিটার বর্ডার পাস গার্ড করছে সেটা কিন্তু অনেকেই জানেন না। আমি সমিতদা এই কিলোমিটারের হিসেবেই আসবো, তার কারণ মারাত্মক আরেকটা হিসেব আছে, সেটা হচ্ছে কেন বিএসএফ অনুপ্রবেশ আটকাতে পারছে না। রাজ্য সরকারের তরফ থেকে, রাজনৈতিক দল, আমাদের শাসক দলের তরফ থেকে অভিযোগ ওঠে এবং বিএসএফ তার উত্তর দেয়। সেই জায়গাটা কি কোনো পরিবর্তন হলো আমি জানি না, কিন্তু আমার পরের প্রতিবেদন দেখি আমি এই আলোচনা আরও কন্টিনিউ করব যে সীমান্তবর্তী এলাকাগুলোর ওপর নিরাপত্তায় জোর দিতে হবে, টহলদারি পুলিশকে বাড়াতে হবে, এই বার্তা আরও একবার আজকে দিলেন মুখ্যমন্ত্রী। খুবই সেন্সিটিভ, সেই জন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তে কাঁটাতারহীন এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বারবার কেন্দ্র ও রাজ্যে চাপানোতর হয়েছে। বিজেপি বারবার দাবি করেছে রাজ্য সরকার জমি না দেওয়াতেই ফেন্সিং দেওয়া যাচ্ছে না। উল্টো দিকে সীমান্ত দিয়ে চোরাচালান কিংবা অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী থেকে তৃণমূলের ছোট বড় মেজ নেতারাও বারবার শুধু বিএসএফকে দায়ী করেছে। কিন্তু এই প্রেক্ষাপটে বুধবার অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে সীমান্ত নজরদারির জন্য পুলিশ প্রশাসনকে আরও তৎপর হবার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি বলুন, দার্জিলিং বলুন, কালিম্পং বলুন, জলপাইগুড়ি বলুন,
ওদিকে উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, কুচবিহার বলুন, 4-5টা দেশের বর্ডার আছে। সুতরাং আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ। ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো, অনেকটা খালি আছে, ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে? পশ্চিমবঙ্গে 540 কিলোমিটার এলাকায় বেড়া নেই, জমি দেয়নি মমতা ব্যানার্জি। তাই শুধু হিন্দু বিরোধী নয়, শুধু চুরি দুর্নীতি নয়, জঙ্গিদের হাব তৈরি হয়েছে এখানে। উনি কাকে তাড়াবেন? বিশ্বের ৫ম বৃহত্তম স্থল সীমান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে, যা 4000 কিলোমিটারেরও বেশি। তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই পদ্মাপাড়ের সীমান্ত রয়েছে 2217 কিলোমিটার, যার বেশ কিছু অংশে নেই কাঁটাতারের বেড়া। দুদেশের সীমান্তে কোথাও রয়েছে জল, আবার কোথাও সুন্দরবনের খাঁড়ি অঞ্চল। হিলি বর্ডার ঠিক আছে, হিলি বর্ডার, বর্ডারে কোনো প্রবলেম নেই তো? বর্ডার ভিজিট হচ্ছে নাকি বর্ডার পুরো ছেড়ে দিয়েছে? মাঝে মাঝে ভিজিট করতে হবে, সারপ্রাইজ ভিজিট। আগে পুলিশরা 3-4 বার গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ। একটা ইলেক্টেড বডি প্রত্যেকটা সীমান্তে রয়েছে, সেগুলো হচ্ছে পঞ্চায়েত, এবং পঞ্চায়েতের যদি সততার সঙ্গে তারা বিএসএফ এবং পুলিশ এই তিনটে এবং ডিআরআই, হ্যাঁ, এরা সবাই মিলে যদি আমরা এক জায়গায় হয়ে যাই, ইট ইজ এ ভেরি পাওয়ারফুল এফার্ট। দেশের পশ্চিম সীমান্তে যখন উত্তেজনা, তখন পূর্ব সীমান্তেও হাই অ্যালার্ট। আর এই আবহেই সীমান্ত সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একটা জায়গায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি একমত, অত্যন্ত স্পর্শকাতর বিষয়, 100% একমত। কেন্দ্র রাজ্যের যৌথ দায়িত্ব যে এই যে কিলোমিটারের পর কিলোমিটার ইন্ডো বাংলাদেশ বর্ডার, এইটাকে কাঁটা তারের বেড়া দেয়া। কি বিষয়টা হচ্ছে একেবারে স্পষ্ট করে রাজ্য বলছে যে সমস্ত অনুপ্রবেশের জন্য দায়ী বিএসএফ। বিএসএফ বলছে যে কাঁটা তারের বেড়া দেয়া যাচ্ছে না, যে কারণে অনুপ্রবেশ হচ্ছে, রাজ্য জমি দিচ্ছে না বলে। বছরের পর বছর, দশকের পর দশক এই চাপানুতরটা চলতেই থাকছে। আমি অরূপের কাছে আসবো যে 2217 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার, এবং তার প্রায় 450 কিলোমিটার এখনও কিন্তু কাঁটাতারের বেড়া দেয়া হয়নি। গত কয়েক মাসে কাজের কিছু অগ্রগতি হয়েছে। আমার বক্তব্য, মুখ্যমন্ত্রী আজকে যেটা বলছেন তাতে এই কোঅর্ডিনেশনটা কি বাড়বে? সুমন, প্রথমত সমীরবাবু যেটা বললেন, আমি পরিষ্কার করে বলি, ভারতের সেনা 140 কোটি ভারতবাসীর গর্ব। তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে ভারতীয় সেনা এবং ভারত সরকার, বিজেপির পাশে নয়, ভারত সরকারের পাশে দাঁড়িয়ে ফ্রি হ্যান্ড দিয়েছে। সমস্ত বিরোধী দল বলেছে এই লড়াইতে, জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে সরকারের পাশে আছি, তার মানে দলের পাশে আছি নয়। ঠিক, কিন্তু মুর্শিদাবাদে এই রাজ্য প্রশাসন, আমি বলছি এই রাজ্য প্রশাসন বিএসএফকে ডাকলো পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেই বিএসএফকে ডাকার পর তারপরে বিএসএফ গুলি চালিয়েছে এবং 5000-6000 টাকা দিয়ে ঢিল ছুঁড়িয়েছে। এটাও তো একেবারে স্পষ্ট রাজ্যের হেড অফ দ্য স্টেট এই অভিযোগ করেছে। সুমন, আপনি একটা জিনিস বলুন, কতগুলো জিনিস। আমার আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আমি পরে আসছি। আমি একটু আগে শুভেন্দু অধিকারী বক্তব্য শুনছিলাম যে জঙ্গিদের হাফ ঠাপ মুক্তাঞ্চল অনেক কিছু বললেন। আপনার মনে থাকবে যখন বাংলাদেশে এই আনরেস্ট সিচুয়েশনটা হলো, তারপর জামাত জঙ্গিরা ধরা পড়েছিল আমাদের দেশ থেকে 3 জন, এবং তারা ইনসিডেন্টালি জানা গিয়েছিল পরবর্তীকালে ত্রিপুরা বর্ডার দিয়ে ঢুকছে, ডাবল ইঞ্জিনের সরকার। তো ত্রিপুরার বর্ডারটা সুরক্ষিত থাকছে না, আমি জানতে চাইছি আর কি, মানে সেক্ষেত্রে আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না বর্ডার। আমরা বলছি, দেখুন, বিএসএফ এর বিরুদ্ধে আমাদের বক্তব্য নয়, বিএসএফ এর নিয়ন্ত্রক যে স্বরাষ্ট্র মন্ত্রক, আমি আবার গতকালকেও বলেছি, এই যে জ্যোতি যে ইউটিউবার ধরা পড়েছে, কখন ধরা পড়লো? একজন সাধারণ নেট নাগরিক, সে ওয়েক আপ কল দিল, এনআইএ কে ট্যাগ করে যখন টুইট করলো, তারপর হিসার এসপি অ্যাক্টিভেট হলো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আজকে বলুন তো, যখন পেহেলগামে যে ঘটনা ঘটলো, সেখান থেকে এলওসি বর্ডার কতটা দূরে? প্রায় 80 কিলোমিটারের বেশি দূরত্বে তারা বর্ডার টপকালো। টপকে এখানে নট অনলি দ্যাট, মনে থাকবে 2024-এর শেষে দক্ষিণ 24 পরগনা এই ক্যানিং লাগোয়া অঞ্চল থেকে আপনার মনে থাকবে যে তেহরিক মুজাহিদিন সেই জঙ্গি ধরা পড়েছিল। ধরেছিল কে? কাশ্মীর পুলিশ, যেটা বিজেপি শাসিত রাজ্য নয়, ধরা পড়েছিল। কিন্তু আমি বলছি, অরূপ একটা মারাত্মক উদাহরণ দিয়েছে যে কাশ্মীর পুলিশ আমাদের রাজ্য থেকে ধরে নিয়ে যাচ্ছে, আসাম পুলিশ আমাদের রাজ্য থেকে ধরে নিয়ে যাচ্ছে। এটা কি খুব নিশ্চিন্তের বিষয়? কারণ তারা যখন এসছে বাই রোড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, বিজেপি শাসিত রাজ্যগুলো দিয়ে আসলে সেখানে ধরা পড়ে না কেন? সার্ভেলেন্স গুলো কোথায় থাকে?
খুব সিরিয়াস ইস্যু। আমি বলছি যে রসিকতার জায়গা নেই, কিন্তু আমি বলছি 3টে বিজেপি শাসিত রাজ্য পেরিয়ে পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিল, এটাও তো ভালো কথা না। আমি বলছি সবার কাছে 10 মাস সেই জঙ্গি বাস করেছে, কেউ বাংলা পুলিশ টের পায়নি। আচ্ছা চিন্তা করুন, বঙ্গবন্ধু হত্যাকারী এখানে নাম ভাড়িয়ে বছরের পর বছর, দশকের পর দশক থেকে গেছে, বাংলার পুলিশ টের পায়নি। এই রাজ্যে বিভিন্ন সময় শুট আউট থেকে শুরু করে জঙ্গি, কলকাতার মধ্যে থেকে শুরু করে কলকাতার উপকণ্ঠে বিভিন্ন সময় ছিল এতগুলো জঙ্গি, ডবল ইঞ্জিনের হরিয়ানা তো একাধিকবার পাকিস্তানে যাচ্ছে, দূতাবাস থেকে সতর্ক করছে, তারপরে ধরতে পারে না, অমিত শাহ নাকের টাকা দিয়ে ঘুরছে। আপনারা বলেছিলেন হাতা খুনতে নিয়ে না তারও বেশি বাম আমলেও আপনি একটা প্রশ্ন বারবার করে যাচ্ছেন যে রাজ্য সরকার জমি দিতে আগ্রহী নয় বা দিতে তৎপর নয়, আর উল্টো দিকে কেন্দ্রীয় সরকার ঠিক মতন বর্ডার ফেন্সিং করতে পারছে না, সেই জন্য বাইরের থেকে লোক আসছে, এর অনুপ্রবেশ করছে। কিন্তু আমি আপনাকে বলছি কনস্টিটিউশনের দুটো ধারা, আমি সমস্ত দর্শক বন্ধুকে রিকোয়েস্ট করবো যে কনস্টিটিউশনটা খুলুন, 246 নম্বর ধারা আর 300 ধারা, দুটো ধারাতেই বলা আছে যদি ন্যাশনাল ইন্টারেস্টের এমন কিছু ব্যাপার থাকে তাহলে পার্লামেন্ট ইউনিল্যাটারালি আইন তৈরি করে নিজের মতন করে জমি অধিগ্রহণ করতে পারে। তাহলে নরেন্দ্র মোদী সরকার কেন চুপ করে আছে? যদি আমার ন্যাশনাল ইন্টারেস্ট প্যারামাউন্ট হয় তাহলে আমি পরিষ্কার করে, আমি যেমন 370 প্লিজ নরেন্দ্র মোদী সরকার তো 370 ধারা বাতিল করেছিল, তাহলে নরেন্দ্র মোদী সরকার কেন 246 নম্বর ধারা প্রয়োগ করে পার্লামেন্টে আইন করে কেন ল্যান্ড অ্যাকুইজিশনের দায়িত্বটা নিচ্ছে না? বর্ডার সিকিউরিটি যেহেতু ন্যাশনাল ইন্টারেস্ট, একইভাবে 300 ধারা প্রয়োগ করে ল্যান্ড অ্যাকুইজিশনের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকার নিতে পারে। এবং একই সাথে বলবো, মানে মুর্শিদাবাদে যখন গন্ডগোল চলছিল 355 ধারা কেন নরেন্দ্র মোদী সরকার ইম্পোজ করলো না? কারণ বন্ধু সরকার আছে জন্য। 355 নম্বর ধারা ইম্পোজ করলো না কেন? কারণ আমি আপনাকে বলছি বর্ডার স্টেটে সুমন্ত আইনগুলো বুঝতে হবে। 355 চিৎকার করলে হবে না। 355 নম্বর ধারা অনুসারে আপনি যদি কোনো একটা ডিস্টার্ব হয়, কোনো একটা জেলা যদি ডিস্টার্ব হয় এবং সেখানে আইন শৃঙ্খলা যদি না থাকে, তাহলে আপনি 355 নম্বর ধারা জারি করতে পারেন। আপনি চুপ করেছিলেন যারা দিনের পর দিন চিৎকার করে। দ্রুত একবার জঙ্গিরা যেন শেল্টার নিতে না পারে আজকে বললেন মুখ্যমন্ত্রী। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। জঙ্গিদের স্বর্গ রাজ্য এই পশ্চিমবঙ্গ। সাতরাডি থেকে জাভেদ মুন্সি, মুর্শিদাবাদ থেকে ক্যানিং। সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গ থেকে একাধিক জঙ্গি গ্রেপ্তার হয়েছে। অসম পুলিশের বিশেষ টিম রাজ্যে এসে গ্রেপ্তার করেছে। বিরোধীরা বারবার অভিযোগ করেছে পশ্চিমবঙ্গ জঙ্গিদের স্বর্গরাজ্য, সেফ করিডোরে পরিণত হয়েছে। এই অবস্থায় বুধবার শিলিগুড়ির উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে পুলিশকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট, অথরাইজড লোক ছাড়া। বুঝতে পারছেন আমি কি বলছি? কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ক্ষতিকারক শক্তি বেড়েছে। সুতরাং চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়। প্রথমত তো মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে উনি পুলিশ মন্ত্রী থাকাকালীন জঙ্গিদের স্বর্গ রাজ্য এই পশ্চিমবঙ্গ হয়ে উঠছে কেন? অর্থাৎ জঙ্গি কারখানা পশ্চিমবঙ্গে তৈরি করবার পেছনে তৃণমূল কংগ্রেস তার ভূমিকা কি? কারণ অনেকে এটা মনে করেন এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল সৈনিক, যারা নির্বাচনের সময় বিভিন্ন এলাকা দখলের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে। ফলে পুলিশ মন্ত্রী হিসেবে নিজের ব্যর্থতার দায় আগে তাকে নিতে হবে। উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের সঙ্গে দেশের বাকি মূল ভূখণ্ডকে যুক্ত রেখেছে এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। সেই 20-22 কিলোমিটার এলাকা স্ট্র্যাটেজিক দিক দিয়ে ভারতের নিরাপত্তার জন্য খুবই স্পর্শকাতর। এইটা একটা
আমার মতে হয় একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য। কারণ উনি দেখালেন যে আমি কিন্তু বলে দিয়েছিলাম পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে, আর তারপরে কেউ যদি এখানে এসে এটা করে চলে যায় এবং উনি তাকে যদি ধরা না পড়ে, তাহলে বলবে আসাম থেকে, আমি বলেছিলাম আসাম থেকে এসেছে, অন্য রাজ্য থেকে এসেছে। তো এইটা একটা উনি সেফ সাইড করে রাখলেন নিজেকে। চীন থেকে শুরু করে বাংলাদেশ, সবার নজর চিকেন স্নেকের দিকে। তাই এই করিডোরে নিরাপত্তা সবসময় নিরাপত্তা এজেন্সিগুলির কাছে অগ্রাধিকারের বিষয়। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সোমাদা, আপনি মানবেন যে অনুপ্রবেশ আটকানো হোক কিংবা জঙ্গি আটকানো, আমি বলছি যে এই কোঅর্ডিনেশন ছাড়া আমাদের রাজ্য, দেশও নিরাপদ নয়। একদম, মানে শুধু মূল প্রশ্নটা হচ্ছে যে ভরসা তো আর ওই টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজ থেকে আমরা পাবো না। পুলিশ লাগবে, আমাদের বিএসএফ লাগবে, এবং বিশ্বনাথ দা বারবার যে কথাটা বলছেন, আসলে অবাক হয়ে বারবার যেটা দেখছি, বিদেশে আমাদের দল যাবেন, রাজনৈতিক দল, সত্যি খুব গুরুত্বপূর্ণ। এবার ইউসুফ পাঠান যাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, তাই নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিপুল আলোচনা, দোষের কিছু নেই। সবচেয়ে ভালো মানুষগুলো যাবেন, গিয়ে পৃথিবীর সামনে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবেন, বলবেন ভারতবর্ষ কীভাবে লড়াই করছে। কিন্তু একই রকমভাবে আমরা যে হাজার হাজার মানুষ এবং পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত, এত বড় একটা বর্ডার, সেই জায়গায় দাঁড়িয়ে বারবার যে প্রশ্ন উঠছে, আমরা কিন্তু এখানে শিক্ষা, স্বাস্থ্য এসব নিয়ে আলোচনাই করছি না। রুটি কাপড়া মোকান নেই, বিজলি সড়ক পানি নেই, মানুষ বাঁচতে চাইছেন। যে ওই সীমান্তের ওখানে সত্যি কি বিএসএফ আর এই যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ, তাদের মধ্যে গোলমাল আছে? সত্যি কি এর মধ্যে তৃণমূল বিজেপি জড়িত? আমরা তো জানি আমাদের রাষ্ট্র ব্যবস্থা, তৃণমূল রাজ্যের শাসক, বিজেপি কেন্দ্রের শাসক, এবং বিএসএফ এবং পশ্চিমবঙ্গের পুলিশ একসঙ্গে কাজ করবে, সেইটুকু ভরসা কিন্তু আমরা দুটো শাসক দল, রাষ্ট্রের দুটো অংশ, তার কাছ থেকে পাচ্ছি না। আমি একটা কথা বলতে চাইবো যে 12ই এপ্রিল 4 জনকে ধরবার পর মুর্শিদাবাদে যে রিমান্ড প্রেয়ার করে পুলিশ, তাতে কিন্তু মেহবুব আলমের কথা বলা হয় যে আন্ডার হিজ গাইডেন্স এন্ড লিডারশিপ ইট মারা হয়, গুলি ছোড়া হয়। প্রশ্ন হলো, আমার শুধু একটাই প্রশ্ন, জানতো তুমি বা আমি কেউ জানি না যে এই মেহবুব আলমই সেই প্রাক্তন কাউন্সিলর নাকি অন্য কেউ। পুলিশের ধরাটা কর্তব্য, আজ অব্দি এই মেহবুব আলম কিন্তু ধরা পড়েনি। আজকে যে তোমরা বর্ডার নিয়ে কথা বলছো, বহু বছর ধরে আমরা দেখি ওই বর্ডারটাকে সমস্ত রাজনৈতিক দল ব্যবহার করে, হয় ভোটের সময় বাংলাদেশ থেকে লোক নিয়ে আসার জন্য, আবার আজকাল পুলিশও ব্যবহার করে। প্রায় যে অপরাধীকে ধরতে পারা যায় না, পুলিশ বলে অন্য রাজ্যে পালিয়ে গেছে ওখান দিয়ে। আমি দর্শকদের বলি, আমরা একটা সিরিজ করছি যে বাংলাদেশের পাসপোর্ট হাত নিয়ে সে এখানকার ভোটার। আমি বলছি দিনের পর দিন এই অনুষ্ঠানে এবং এই চ্যানেলে এই সিরিজ আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, সমিতদা কিছু বলছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি যেটা যে জিনিসটা ভাবছিলাম, কারণ এই বর্ডার থাকবে, সে যে যত কলাগেলি দিক তাকে না দিক, এ সীমান্ত থাকবে, সীমান্তের বেড়াও থাকবে একদম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যেটা, এই জিনিসটা স্বীকার করতে চাইছেন না এখানকার অ্যাডমিনিস্ট্রেশন। তুমি জমি না দিলে আমি কোথার থেকে সেখানে ইয়ে করব। আর এইটা আমরা বহুবার বলার চেষ্টা করেছি। যখন আমি এখানে চিফ অফ স্টাফ ছিলাম ইস্টার্ন কমান্ডের, আমি ব্যক্তিগতভাবেও এটাকে অনেকবার ইনস্টিগেট করার চেষ্টা করেছি। বাট আনফর্চুনেটলি দ্য সেন্টার ইজ অলওয়েজ ফ্লাডেড উইথ দ্য ওয়েস্টার্ন থিয়েটার, কারণ ওখানে বুলেটটা রোজ চলে। আমি চিদম্বরমকে একবার বলেছিলাম যে প্লিজ লুক ইস্ট, দেয়ার ইজ আ স্টেডি সাইলেন্ট ইনভেশন ফ্রম বাংলাদেশ টু ইন্ডিয়া। আর সমিতদা, আপনি মানবেন এই মুহূর্তে বাংলাদেশের দিক থেকে এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যা, এই সমস্যা কয়েক গুণ বেড়েছে। আমি এটাই আসছিলাম সেই সময়, আমি বহুবার বলার চেষ্টা করেছি তিনটে জিনিস। যেদিন এইটা হলো এই শামশেরগঞ্জে, কেন সেটা হলো, এখন যদি হয়েই থাকে, হু প্রিভেন্টেড অল দ্য সিনিয়র অফিসার্স টু গেট এ চপার অ্যান্ড ল্যান্ড দেয়ার? 3 দিন জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন ছিল না। না, প্লিজ লেটস মি ফিনিশ। আর দুটো, নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে কেন্দ্রের যে তৎপরতা ওয়েস্টার্ন থিয়েটারের জন্য রয়েছে, আমরা তার আংশিককেও পাচ্ছি না। এটা কি কোনোরকমভাবে যে কই বলে না যে সৎ মারছে সন্তান বলে তার দিকে নজর দেওয়া হয় না, এই একটা। থার্ডলি যেটা আমাদের মনে রাখতে হবে যে এই ছেলেগুলো কিন্তু তারা আমাদেরই ঘরের সন্তান, যাদের আমরা এতদিন ধরে গালাগালি দিচ্ছি, আজকে জানি না কিভাবে হয়ে গেল। পয়েন্ট রিমান্স যে ইনহেরেন্ট কিছু ইয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা যদি আজকে দেখি পুলিশ পাবলিক রেশিও ইন আদার স্টেটস, পার্টিকুলারলি চণ্ডীগড় অ্যান্ড এভরিওয়ে, আমাদের উই আর দ্য ওয়ার্স্ট। উই আর, কারণ এতগুলো
জমিটা একমাত্র সমস্যা না। আমি কেন বলছি, কদিন আগে একটা নিউজ আপনারাই দেখিয়েছিলেন, বাংলাদেশ আনরেস্টের সময় যে সরকার অনেকদিন জমি দিয়ে রেখেছে, সেখানে ফেন্সিং ছিল না। বিএসএফ যখন বর্ডার করতে যাচ্ছে তখন বাংলাদেশের যে বিহারে তারা গিয়ে আটকায় এবং তারা ক্লেম করে ওই জমি তাদের। তারপর দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়, তার দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। অর্থাৎ জমিটা ইজ নট দ্য ইস্যু। গ্রামের মানুষ যখন যাওয়ার সত্ত্বেও কেন বর্ডার সেখানে সিল করা হয়নি, এই রেসপন্সিবিলিটিটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রক সেটা না নিলে দোষটা বিএসএফ নয়, দোষটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যে দুর্নীতিগ্রস্ত স্বরাষ্ট্র মন্ত্রী এজেন্সি এবং সেনাবাহিনীকে প্রশাসনিক কাজের বদলে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এই অবস্থা পশ্চিমবঙ্গে বটম লাইনটা এই যে 450 কিলোমিটারের ওপর জায়গা এখনো আমরা কাঁটাতার দিতে পারিনি, কারণ নিয়ে চাপানুতর থাকবে, কিন্তু এই ছবিটা পাল্টাচ্ছে না। ন্যাশনাল সিকিউরিটির কোয়েশ্চেনে রাজ্যের সরকার যেই চালাক না কেন, দেশের সরকার যেই চালাক না কেন, তাদের মধ্যে যদি এরকম তুতু মেমে থাকে তাহলে ন্যাশনাল সিকিউরিটি হ্যাম্পার্ড হচ্ছে। আমি বলছি আহমেদ কি বলেছে, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, তোমার পরিবারের লোক বলেছিল, তোমার পরিবারের লোক, তোমার পরিবারের লোক বলেছিল, সিপিএম বলেনি, সিপিএম বলেনি, তোমার পরিবারের লোক সাল্লা বলেছিল, তোমার পরিবারের লোক সাল্লা বলেছিল, সিপিএম বলেনি। মিত্র সাহেব ইমরান তাকে ইন্টেলিজেন্স বারণ করেছিল এমপি করতে, তৃণমূল এমপি করেছে, তৃণমূলের সাথে অরূপ দাদার মিত্র সাহেব একটা কথা বললেন যে চপার নিয়ে কেউ 62 থেকে 2025 ফিরতে চাই, হ্যাঁ চলে যেতে পারতেন। আমি ওনাকে একটা প্রশ্ন করব যে যারা যেতে পারতেন তারা কি চাইছিলেন যে ওখানে পুলিশ কাজ করুক? তাহলে চপার নিয়ে যাওয়ারও দরকার নেই, এখান থেকে একটা ফোন করলে পুলিশ কাজ করত। অতএব কাজ করতে দেওয়া হয়নি, 1 নম্বর। আর 2 নম্বর, আপনারা যে সংবিধানের ধারার কথা বলছেন, এই যে সভাতে মমতা বা মোদি কি বলেন সেটা দেখেন, কিন্তু যখন মোদি স্ত্রী এখানে আসলে মমতা ব্যানার্জি উপঢৌকন নিয়ে এয়ারপোর্টে চলে যান। আবার মমতা ব্যানার্জি আপনি যখন বলছেন তখন আমি কিছু বলি না, আপনার একটা সৌজন্য, একটু ভদ্রতা শিখুন। বাংলার মিষ্টি আর উত্তর নিয়ে অফিসে যান না, মোদির বাড়িতে যান। এটা খারাপ সমন্বয়, কোঅর্ডিনেশনও থাকুক, একদম একদম সৌজন্য থাকুক, কোঅর্ডিনেশন থাকুক, যাতে অনুপ্রবেশ বন্ধ হয় এবং আইন শৃঙ্খলা। আমি সোজা, কিন্তু কোন জায়গায় দাঁড়িয়ে এই তর্কটা হচ্ছে? খাগড়াগড় থেকে শুরু হয়েছে, তানিয়া পারভিন, প্রতিদিন নানা প্রসঙ্গে যার নাম উঠে আসে, জাভেদ মুন্সি, শাদ রাডি, একটার পর একটা বড় মাপের জঙ্গি, সমস্ত তালিকাভুক্ত জঙ্গি যখন এই রাজ্যে তাদের কার্যকলাপ এই রাজ্যের সঙ্গে লিঙ্ক পাওয়া যায়, আশঙ্কা বাড়ে বই কি। দেখুন, অতীতে কিংবা সাম্প্রতিককালে বারবার পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছে জঙ্গি কিংবা তাদের লিঙ্কম্যান। 2014 সালের 2রা অক্টোবরে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ হয়। উঠে আসে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির নাম, যাদের সঙ্গে বর্তমানে বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী ও সক্রিয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাদেশ টিমের সম্পর্ক অত্যন্ত জোরালো। 2020 মার্চে উত্তর 24 পরগনা থেকে তানিয়া পারভিনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ, যার সঙ্গে পাকিস্তানের একাধিক লস্কর জঙ্গির পরিচয় ছিল বলে এনআইএ সূত্রে খবর। সম্প্রতি অপারেশন প্রঘাতে অসম পুলিশ এসে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের। এমনকি যে শাদ রাডিকে অসম পুলিশ কেরল থেকে গ্রেপ্তার করেছিল, সেও 10 বছর ধরে ছিল মুর্শিদাবাদেই। কখনো আবার কাশ্মীর পুলিশের তথ্যের ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে ধরা পড়েছে জঙ্গি। গোয়েন্দা সূত্রে দাবি, জাভেদকে এ রাজ্যে পাঠিয়েছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার হ্যান্ডলাররা। সম্প্রতি বীরভূম থেকে 2 জন ও দক্ষিণ 24 পরগনা থেকে 1 জন সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে ধরেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আমরা যারা লোকাল পপুলেশন, সিটিজেন্স অফ দ্য কান্ট্রি, এটা আমাদের ভীষণ রেসপন্সিবিলিটি লোককে একটু সন্দেহ করা, যে কেন এই পাশের বাড়িতে হঠাৎ 6 জন লোক এসে থাকতে শুরু করলো, কাকে আমি বাড়ি ভাড়া দিলাম। এবং এই লোকাল সাপোর্ট ছাড়া কোনো রকম টেররিজম অথবা কোনো রকম সাবভার্সন হওয়া অসম্ভব পৃথিবীর কোনো জায়গাতে। বাংলাদেশ থেকে এখন পশ্চিমবঙ্গে ঢুকবে। পশ্চিমবঙ্গে আমার ব্যক্তিগত যেটা মতামত, যে ওরা পশ্চিমবঙ্গে খুব একটা ডিস্টার্ব করবে না, কারণ পশ্চিমবঙ্গটা ওদের কাছে এখনো সেফ। ডকুমেন্টেশন
যেগুলি ওদের কাছে থাকে, মানে ডকুমেন্টারি সাপোর্ট যেটা থাকে, এগুলি আমাদের এই রাজ্যে সহজে এরা পেয়ে যায়। তো সেই ডকুমেন্ট নিয়ে এরা সারা ভারতবর্ষে ঘোরে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর থেকে বাংলাদেশে কট্টরপন্থীদের রমরমা, তাই পশ্চিমবঙ্গকে তারা করিডোর হিসেবে ব্যবহার করতে পারে বলেও আশঙ্কাও চরমে। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতার আকাশে একাধিক ড্রোনের রহস্যময় গতিবিধি। এই যুদ্ধের বাজারে খবরটা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। সূত্রের খবর, বন্দর এলাকার আকাশে নাকি একটা নয় 4-4টে ড্রোনকে উঠতে দেখা গেছে। সেগুলো নাকি বন্দর এলাকার দিক থেকে এসে ময়দান এলাকার আকাশে ঘুরপাক খেয়ে ফিরে গেছে। এই খবর সত্যি হলে কারা, কেন, কোথা থেকে এই ড্রোন ওড়ালো সেটা সামনে আসা নিঃসন্দেহে অত্যন্ত জরুরি। এ নিয়ে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। সেনার তরফে জানানো হয়েছে ঘটনার সত্যাসত্য খতিয়ে দেখে তারপরই এ বিষয়ে কিছু বলা যাবে। দেখুন, ভারত পাকিস্তান সংঘাতের আবহে সম্প্রতি ড্রোন নিয়ে বহু চর্চা হয়েছে। এই আবহে এবার কলকাতার আকাশে ড্রোন। লালবাজার সূত্রে খবর, দুদিন আগে বন্দর ডিভিশন থেকে ময়দানে দ্য 42 অব্দি কয়েকটি ড্রোন উঠতে দেখা যায়। লালবাজার সূত্রে খবর, ড্রোনগুলি স্পর্শকাতর এলাকার উপর দিয়ে উড়েছে বলে খবর নেই। কোথা থেকে সেগুলো ওড়ানো হয়েছে তাও এখনো জানা যায়নি। একটা সিট এটাকে ইনভেস্টিগেট করছে, কলকাতা পুলিশ এটাকে ইনভেস্টিগেট করছে। দে আর ভেরি ভেরি কম্পিটেন্ট টু সুন ফাইন্ড আউট what is this, is it a hoax or it has got some credibility. ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, কলকাতার আকাশে ড্রোন দেখা গেছে বলে খবর মিলেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, এর সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে। এটা একটা চিন্তার ব্যাপার যে এই ড্রোনগুলি আসলো কোথা থেকে। এখন রাত্রিবেলা ড্রোনটা পাঠাবার দুটো উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে ট্রায়াল, আর দ্বিতীয় হচ্ছে ওটাকে টার্গেটগুলিকে সিলেক্ট করা। কলকাতার আকাশ সীমার উপর যে প্রতিরক্ষা থাকা উচিত সেটা কিন্তু ওকে এক্সপোজ করেছে। কলকাতার আকাশে ড্রোন এসে থাকলে তা কোথা থেকে এলো, কারা পাঠালো, কী উদ্দেশ্যে, রহস্য থেকেই যাচ্ছে। প্রকাশ সিনহা, সন্দীপ সরকার, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।